আমাকে বিজেটি আমরা নর্মাল ইউজ করি অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে। তো অ্যাম্পলিফায়ার হচ্ছে আমরা ডিসি বায়াসিং করার পরে আমরা একটা নির্দিষ্ট ভোল্টেজ বা যে কোনো একটা সিগন্যালকে অ্যাম্পলিফাই করব। নর্মালি যেটাকে অ্যাম্পলিফাই করা হয় না কেন, আমরা কালেক্টর থেকে মানে সেই আউটপুটটা নিয়ে থাকি। অনেক সময় বেজেও ইনপুট দেওয়া হয়, অনেক সময় এমিটারও ইনপুট দেওয়া হয়। তো নর্মালি যদি তোমার অ্যাম্পলিফিকেশন আর কি, যে বেটার অ্যাম্পলিফিকেশনের জন্য নর্মালি বেজে ইনপুট দেওয়া হয় এবং কালেক্টর থেকে আউটপুট নেওয়া হয়। কারণ বেজ এবং অ্যামিটারের মাঝখানে অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর অলমোস্ট বেটার সমান, যেটা ট্রানজিস্টরের একটা সার্টেন প্যারামিটার। এটা বেটা 100 হইতে পারে, 200 হইতে পারে, মোটামুটি 10 থেকে 500 বা 1000 পর্যন্ত বেটা ভ্যারি করে ট্রানজিস্টরের কোয়ালিটি অনুযায়ী। তো আমার এই যে ভোল্টেজ সিগন্যাল বা আমি যে কোনো সিগন্যালটাকে আমি যে অ্যাম্পলিফাই করব, এখন কতটুকু অ্যাম্পলিফাই করতে হবে, যদি আমাকে এটাকে এনশিওর করতে হবে অ্যাম্পলিফিকেশনের ক্ষেত্রেও আমার যে কালেক্টরের যে অ্যাম্পলিফিকেশনের ক্ষেত্রে নর্মাল আমরা ডিসি একটা ওয়েভ নিয়ে চিন্তা করি। একটা ডিসি ওয়েভ যদি আমি বেজে দিয়ে থাকি, তাহলে সেটা কালেক্টরে আমার সেম ডিসি ওয়েভ পাওয়া যাবে, নর্মালি ইনভার্স পাওয়া যায়, 180 ডিগ্রি শিফটে পাওয়া যায়। এনিহাউ এটার একটা পজিটিভ অ্যাম্পলিটিউড হবে, একটা নেগেটিভ অ্যাম্পলিটিউড হবে। তো পজিটিভ নেগেটিভ যে কোনো অ্যাম্পলিটিউডের ক্ষেত্রে কালেক্টরের ভোল্টেজটা মিনিমাম এমন ভাবে বায়াসিং করতে হবে যে আমার টপ মোস্ট অ্যাম্পলিফিকেশনের স্যার যে স্যার আপনি কি স্ক্রিন শেয়ার করেছেন? হ্যাঁ, আমি তো স্ক্রিন শেয়ার করছি স্যার। আমরা তো স্যার লেকচার 4 দেখা পাচ্ছি ইলেকট্রনিক্স জয়েন্স। আমি লেকচার এখন আমি ওই দিকে যাইনি, আমি জাস্ট বেস প্রিভিয়াস আলোচনা করতেছি আর কি। আচ্ছা স্যার, ঠিক আছে। এটা জাস্ট আলোচনা করতেছি, এরপরে মানে কি কারণে ভিত্তিটা আলোচনা করতেছি, তারপরে আমি জাস্ট আমি ওই ওই তোমরা যে পেজটা দেখতেছো আমি ওই পেজটাই স্ক্রিনে রেখে দিছি। এমন আমি কোনো কিছু যে পেজটা কোনো পেজ দেখে আমি কিছু বলতেছি এমন না। জিনিসটা তোমাদের একটা প্রিভিউ করার জন্য কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলতেছি আর কি, যে কেন আমাদের বায়াসিংটা প্রয়োজন হয় আর কি। তো বায়াসিং এর প্রয়োজনের ক্ষেত্রে যে আমাকে কালেক্টরের ভোল্টেজটা এমনভাবে ডিজাইন করতে হবে, বেস এমিটার কালেক্টরের ডিসি ভোল্টেজটা এমনভাবে ডিজাইন করতে হবে যে আমার যখন আমি সিগন্যাল ব্যবহার করব, সিগন্যালের অ্যাম্পলিটিউড, সিগন্যালটা পজিটিভ অ্যাম্পলিটিউডে থাকতে পারে, নেগেটিভ অ্যাম্পলিটিউডে কখনো আসবে, কারণ সিগন্যাল তো কখনো ডিসি হবে না, ডিসি হলে তো পিওর একটা টোন শোনা যাবে শুধু। তো সেই অ্যাম্পলিফিকেশনের ক্ষেত্রে কোনো অবস্থায় যেন ডিস্টরশন না আসে। কারণ যদি কোনো অবস্থায় কালেক্টর এবং বেজের ভোল্টেজটা তাদের 0.4 ভোল্টেজের চেয়ে কম হয়ে যায়, কালেক্টর এবং বেজের ভোল্টেজের মানে যে ডিফারেন্সটা, তাহলে এটা স্যাচুরেশন মোডে চলে যাবে। তো স্যাচুরেশন মোডে চলে গেলেই আমার এই জিনিসটা তখন আর থাকবে না, অ্যাক্টিভ মোডে থাকবে না, আর অ্যাম্পলিফিকেশন হবে না, সেক্ষেত্রে কাট হয়ে যাবে আর কি। তো এই ক্ষেত্রে আমার মানে ডিসি বায়াসিংটা খুবই জরুরি। তো নেক্সট অ্যাম্পলিফায়ার ডিজাইনের ক্ষেত্রে তার আগে আমরা ডিসি বায়াসিং এর কিছু ফর্মুলা দেখে নেব, কিছু থাম্ব রুল দেখে নেব। তো ফার্স্ট আমরা আসি যে যদি সিঙ্গেল, এবার কি দেখা যায় যে আমি একটা স্লাইড দিছি? জি স্যার, দেখা যায়। আচ্ছা, দেখা যাচ্ছে তাই না? আমি এটাকে ফুল স্ক্রিন করে দিই। জাস্ট একটা বিজেটিকে আমি যদি সিঙ্গেল পাওয়ার সাপ্লাই দিয়ে যদি আমি বায়াসিং করতে চাই, সেক্ষেত্রে আমার কেমন হবে, মানে বিভিন্ন যে ভোল্টেজটা, বেস ভোল্টেজ, এমিটার ভোল্টেজ, কালেক্টর ভোল্টেজ গুলো কেমন হবে। তো জাস্ট আমার একটা বিজেটি, তার একটা তোমার কালেক্টরের একটা রেজিস্ট্যান্স আছে, এমিটারে আছে, এবং বেজে আমি দুইটা রেজিস্টার দিয়ে ভোল্টেজ ডিভাইডার ইউজ করে আমি একটা বায়াসিং করলাম R1 এবং R2, এবং সিঙ্গেল পাওয়ার সাপ্লাই জাস্ট ভিসিসি একটা পাওয়ার সাপ্লাই দিয়ে আমি কালেক্টর টার্মিনালেও আমি সাপ্লাই দেবো, এবং যদি বেজের R1 এবং R2 এর টার্মিনালেও সাপ্লাই দিয়ে থাকি, সেক্ষেত্রে কি হবে। তো আমরা এটাকে এই R1 এবং R2 কে যদি আমি এর ইকুইভ্যালেন্ট করি, ইকুইভ্যালেন্ট করলে এই দুটো প্যারালাল হিসেবে এখানে আসে, থেভেনিন ইকুইভ্যালেন্ট করলে। আর যে তোমার ভোল্টেজটা এখানে যে ভিসিসি, এর তাহলে কতটুকু আসবে ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করে, যে আমি এখানে গ্রাউন্ড আর এখানে হচ্ছে ভিসিসি, তাহলে R2 এর অ্যাক্রসে ভোল্টেজ কত পাওয়া যাবে, জাস্ট ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করলেই হবে, R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু ভিসিসি, এই যে ভিভিবি। সো
দুইটার থিভনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, দ্যাটস মিন এই দুইটা প্যারালাল, আর হচ্ছে থিভনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ, দ্যাটস মিন ভোল্টেজ ডিভাইডার R2 এর অ্যাক্রসে যে ভোল্টেজটা আসে সেই ভোল্টেজটাই হবে হচ্ছে আমার বেস ভোল্টেজ, দ্যাটস মিন VBB। আর RB যেটা, এই দুইটাকে কম্বাইন্ডলি বেসকে কি রেজিস্ট্যান্স হিসেবে দেখবে সেটা থিভনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো তুমি যদি থিভনিন ইকুইভ্যালেন্ট করো তাহলে বিসিসি কে এখানে গ্রাউন্ড করে দিই, এই টার্মিনাল থেকে যে রেজিস্ট্যান্সটা দেখতে পাবো কি পাবো, R1 এবং R2 এই দুইটা হয়ে যাবে প্যারালাল। সো এই প্যারালাল রেজিস্ট্যান্স এবং ভোল্টেজ ডিভাইডার তো আমরা সিরিজে প্রয়োগ করি, এটা কি সিরিজ? এটা তুমি যদি থিভনিন ইকুইভ্যালেন্ট করো, থিভনিন ইকুইভ্যালেন্ট এই ক্ষেত্রে আমার যে ভোল্ট মানে এই বেজের যে রেজিস্ট্যান্সটা হবে এবং যে ভোল্টেজটা হবে সেটা হচ্ছে এই এমিটার থেকে, আমি একটু দেখাই দিই। আমি যদি এই দিক দিয়ে দেখতে থাকি তাহলে তোমার কেমন হবে, থিভনিন ইকুইভ্যালেন্ট হলে কি হবে, এই R1 রেজিস্ট্যান্সটা থিভনিন ইকুইভ্যালেন্ট করার সময় কি হয়ে যাবে, এখন তুমি এই দিক থেকে দেখো, এদিক থেকে দেখলে এই R2 এটা হচ্ছে R1, তো R1 এবং R2 এই দুইটা প্যারালাল হিসেবে এই রেজিস্ট্যান্স হিসেবে কাউন্ট হবে। আর তুমি ভোল্টেজ যেটা পাওয়া যাবে সেই ভোল্টেজটা পাওয়া যাবে হচ্ছে, তুমি যদি ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করো সিরিজ, এক্ষেত্রে আমাকে ধরা হয় যে আমি এমনভাবে বায়াসিংটা করব যে এখানে যে বেজের যে কারেন্টটা, সেই কারেন্টটা যদি এর ভিতর দিয়ে কারেন্টের প্রবাহিত নেগলিজিবল কারেন্ট হয় তাহলে এটা কি সিরিজ হয় না? ধরো এক্ষেত্রে যে বেজ কারেন্ট আইবি, এইটা যদি তোমার এই আইবি যদি তোমার এর ভিতর দিয়ে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে এই কারেন্টের তুলনায় যদি আইবিটাকে নেগলেক্ট করা যায়, কারণ ইঞ্জিনিয়ারদের কাজই হচ্ছে নেগলেজেবল জিনিসগুলোকে অ্যাভয়েড করে অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন করা। যদি এই আইবিটা বেজের যে কারেন্টটা যাইতেছে এটা যদি এই ব্রাঞ্চের ভিতর দিয়ে যে কারেন্ট যায় সেটার যদি অলমোস্ট নেগলেজেবল হয় তাহলে তুমি এটা কি মনে করতে পারো, সিরিজ? সিরিজ সার্কিট, ওটা সিরিজ শাখা। জি জি, ওটা সিরিজ শাখা ধরা যাবে নেগলেক্ট করলে। যদি এটা নেগলেজেবলই তো আমরা ওটা ধরে নিচ্ছি আর কি। আর ডিজাইনটা ওইভাবে করব যে এখান থেকে যে কারেন্টটা প্রবাহিত হবে সেটা বেস কারেন্টকে সেই তুলনায় নেগলেক্ট করা যায় আর কি। আচ্ছা, তাহলে আমরা এইটার R2 এর অ্যাক্রসে যে ভোল্টেজটা পাই সেই ভোল্টেজটা হবে কি, যে R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু VCC, আমরা যেটা পাইলাম আর কি। আর এক্ষেত্রে যে রেজিস্ট্যান্সটা পাওয়া যাবে থিভনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, সেটা এই R1 এবং R2 এর প্যারালাল, এই সেই রেজিস্ট্যান্সটা হলো। এখন যদি আমি এই বেস কারেন্টটা নেগলিজেবল কারেন্ট, কিন্তু আমরা যদি সেই কারেন্টের ভ্যালুটা আমরা বের করতে চাই সেটা কেমন হবে, জাস্ট আমি এই লুপটা যদি আমি এই যে লুপটা এখানে এই লুপটাকে যদি আমি KVL অ্যাপ্লাই করি তাহলে কি হবে, এখানে ভিবিবি, আচ্ছা এখান থেকে একটা বেস কারেন্ট যাচ্ছে, যদিও সেটা এই ব্রাঞ্চের কারেন্টের তুলনায় নেগলিজেবল, কিন্তু সেটা একটা কারেন্ট তো পাওয়া যাবে অনেক কম, কিন্তু সেটা পাওয়া যাবে। তো আইবি ইন্টু আরবি, এই যে থিভনিন ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্সটা পাওয়া গেল। আর এই যে বেস এবং এমিটারের মাঝখানে যে ভোল্টেজটা, আমরা নর্মালি সিলিকন ভোল্টেজ বিজিটির ক্ষেত্রে এটা 0.7 ভোল্ট ধরে থাকে, এটা যেহেতু আমাদের জানা মান, একটা যে কোনো ট্রানজিস্টরটা সেটা সিলিকনের হতে পারে, জার্মেনিয়ামের হতে পারে, নির্দিষ্ট প্রত্যেকটা ট্রানজিস্টরের ক্ষেত্রে ভিবির একটা সার্টেন মান থাকে আর কি। তো সেই ভিবিটা এরপরে কি, এক্ষেত্রে তোমার এমিটারের দ্বারা যদি কারেন্ট আই প্রবাহিত হয় তাহলে আমার এই ইকুয়েশনটা পাওয়া যায়, এই লুপটা। আচ্ছা, এখন আমি যদি বেজের বেস কারেন্টের মান বের করতে চাই তাহলে আই কে বেজের দ্বারা আমি কনভার্ট করব। আর যদি এমিটারের কারেন্ট আমি বের করতে চাই তাহলে আইবি কে আই তে কনভার্ট করব। তাহলে আমি যদি এমিটারের কারেন্টকে যদি বেজের কারেন্টে কনভার্ট করি, আমরা জানি এমিটারের কারেন্ট হচ্ছে দুইটা কারেন্টের যোগফল, আই হচ্ছে আই, দ্যাট ইজ আইসি প্লাস আইবি। আচ্ছা, আমরা জানি আইসি হচ্ছে তোমার বেটা ইন্টু আইবি প্লাস আইবি। আচ্ছা, তাহলে যদি কমন নাও, আইবি কমন নাও, তাহলে কি আসে, বেটা প্লাস 1।
সো আই এর সাথে এমিটারের কারেন্টের সাথে বেস কারেন্টের সম্পর্ক হচ্ছে প্রফেশনাল অ্যান্ড বেটা প্লাস অন টাইম মাল্টিপ্লিকেশন। তো আমরা সেটাই, এই যে আই কে আমরা বেটা প্লাস 1 ইন্টু আইবি দিয়ে আমরা বসাই দিলাম। এখন সিম্পলি ক্যালকুলেশন যদি আইবি করো তাহলে এটা আসে। এখন যদি আমি অন্য জিনিস করি, যদি আমি কালেক্টরের কারেন্টটা না সরি, যদি আমি এমিটারের কারেন্টটা আমি যদি বের করতে চাই, তাহলে জাস্ট কি করব, এই আই কে আগে রিপ্লেস করছি বেটা দিয়ে, না হয় আইবি কে এখন আমি আই এর মাধ্যমে প্রবেশ করব। তাহলে এইটা আই সমান যদি আইবি ইন্টু বিটা প্লাস 1 হয়, তাহলে আমি আইবি সমান কি লিখতে পারি, আইবি সমান জাস্ট রিভার্স আই ডিভাইডেড বাই বিটা প্লাস 1। সো এইটা বসায় দিয়ে আমি যে আই এর যে ইকুয়েশনটা পাওয়া যায় সেটা পাওয়া যাচ্ছে ভিবি, সেম জিনিসই, শুধু এখানে পার্থক্য হবে হচ্ছে এখানে আরবি এর সাথে বিটা প্লাস 1 ইন্টু আরই, আর এখানে আরই এর সাথে আরবি ভাগ বিটা প্লাস 1 টাইম। আচ্ছা, এখন আমার এই বায়াসিং অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আমাকে সবসময় খেয়াল রাখতে হবে যে এই যে এমিটারের কারেন্টটা যেন বেটা যেটা প্যারামিটার আছে, এই প্রত্যেকটা বিজেটি যে প্যারামিটার, এটার ক্ষেত্রে যদি এই বেটা ভেরিয়েশন থেকে যদি আমার ইনসেনসিটিভ করতে হয়, তাহলে আমাকে দুইটা কন্ডিশন ফুলফিল করতে হবে। এগুলো আমরা পরবর্তী ডিজাইনের ক্ষেত্রে দেখবো। জাস্ট এখানে এই দুইটা কন্ডিশন গুলো আমাদের মাথায় রাখতে হবে যে এই যে ভোল্টেজটা আমার আর1 এবং আর2 কে এমন ভাবে সিলেক্ট করা যেন বেস টার্মিনালের যে ভোল্টেজটা ভিবি, এই যে ভোল্টেজটা আর2 এর অ্যাক্রসে যে ভোল্টেজটা আমি পাবো, সেটা যেন আমার এই যে বেজ এবং এমিটারের যে ভোল্টেজ ড্রপ, যেটা নরমালি আমরা সিলিকনের ক্ষেত্রে 0.7 এর তুলনায় বেশ বড় হবে। সাপোজ ধরো আমরা এটা ভিবি যদি 5 ভোল্টের কাছাকাছি হয়, 5 ভোল্ট বা 3 ভোল্ট, তো আমরা এটা বলতে পারি যে এটা 0.7 ভোল্টের তুলনায় বেশ বড়। তো এটা একটা বেটা ইনসেনসিটিভ হবে। আর একটা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এমিটারের যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্স বেজ রেজিস্ট্যান্স যদি এমিটারের টার্মিনালে রিফ্লেকশন হিসেবে যতটুকু দেখা যায়, এখানে রিফ্লেকশনটা কি, ট্রান্সফরমারের কথা মনে আছে? তোমাদের কি ট্রান্সফরমারের কথা মনে আছে? ট্রান্সফরমার, জি স্যার। আচ্ছা ট্রান্সফরমার কি পড়ছো? ট্রান্সফরমারের যে রেজিস্ট্যান্স ক্যালকুলেশন, বা ধরো যেমন কারেন্ট, ট্রান্সফরমারের কি থাকে, একটা টার্ন রেশিও থাকে না? আচ্ছা, টার্ন রেশিওটা কি, যে এই পারের ভোল্টেজ যদি ওই পারে দেখতে চাও, এই যে তোমার লো ভোল্টেজ সাইড এবং হাই ভোল্টেজ সাইড জিনিসটি একই। লো ভোল্টেজ সাইড যে ভোল্টেজটা, সেটা তুমি হাই টেনশন সাইডে যদি তুমি এই টার্মিনালটা দেখতে চাও, তাহলে টার্ন রেশিও দিয়ে গুণ। আর যদি তুমি রেজিস্ট্যান্স কে দেখতেছো, লো ভোল্টেজের রেজিস্ট্যান্স কে যদি তুমি হাই টেনশন সাইডে, তা ওই টার্ন রেশিও দিয়ে তোমার টার্ন রেশিও রিস্পাতে মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা, তুমি যদি কারেন্ট কে দেখতেছো, লো ভোল্টেজের কারেন্ট কে যদি হাই ভোল্টেজের টার্মিনাল, তাহলে আবার ওই লো ভোল্টেজের কারেন্ট কে হাই টার্মিনাল কারেন্ট দিয়ে ভাগ দিতে হবে। এটা রিফ্লেকশন, মানে এই টার্মিনালের জিনিস ওই টার্মিনালে দেখতে চাইলে মানে একটা ফ্যাক্টর দিয়ে গুণ হবে, নাইলে ভাগ হবে। আচ্ছা, ঠিক এরকম এই যে বেজের যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সকে যদি তুমি এমিটারের টার্মিনাল দিয়ে দেখতে চাও, যে এই রেজিস্ট্যান্সটা রিফ্লেকশন হয়ে এমিটারে আসলে কত হবে, এখানে যদি আরবি হয়, সেটা রিফ্লেক্টেড হয়ে যদি তুমি লুকিং ইনটু বেস, লুকিং ইনটু এমিটার, যে বেজের যে রেজিস্ট্যান্স, তার ইফেক্ট এখানে কি হবে, বেটা প্লাস 1 টাইমস লোয়ার হবে এখানে। আবার যদি তুমি এই এমিটারের রেজিস্ট্যান্স কে যদি তুমি বেস দিয়ে দেখতে চাও, তাহলে এখানে যে রেজিস্ট্যান্স, সেটা বেটা প্লাস 1 টাইমস এখানে হায়ার হবে। তাহলে আমাকে এমন ভাবে ডিজাইন করতে হবে যে এই যে আর এই যে রেজিস্ট্যান্স, এইটা বেজের রেজিস্ট্যান্স কে যখন আমি এমিটারের টার্মিনালে দেখব, তাহলে এটাকে বিটা প্লাস 1 দিয়ে ভাগ দেওয়ার পরে যে ভ্যালুটা পাওয়া যাবে, তার তুলনায় যেন আর এটা অবশ্যই একটা বড় ভ্যালু। সাপোজ আর কে তুমি 25 ওহম ধরলে, বা 250 ওহম ধরলে, বা 250 ওহমই ধরি, এটা খুব বেশি ধরা না, 25 ওহমই ধরো। এখন তুমি যদি বেজ রেজিস্ট্যান্সটাকে যদি তুমি 1 কিলো ওহম ধরো, 1 কিলো 1000, আর এটাকে ধরো এমিটার রেজিস্ট্যান্স 250 ধরো। এখন একে যদি বেটার ভ্যালু যদি 100 হয়, তা 100 প্লাস 1 দিয়ে ভাগ দাও, তাহলে 100 প্লাস 1 দিয়ে ভাগ দিলে কত, অলমোস্ট 10। তাহলে বেজের যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সটা তোমার এমিটারে রিফ্লেক্টেড হয়ে যে ভ্যালুটা আসলো, সেটা অলমোস্ট 10 ওহমের মতো। দেখা যাচ্ছে যে এই রিফ্লেক্টেড রেজিস্ট্যান্সের তুলনায় যদি আমার বেজ রেজিস্ট্যান্সটা বেশ বড় হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার যে ডিজাইনটা হবে, সেই ডিজাইনটা বেটা ইনসেনসিটিভ হবে।
তো এটা আমাকে পরবর্তী এই দুইটা কন্ডিশন আমাকে ফুলফিল করেই আমাকে আর ই আর সি তারপরে R1 R2 এই মানগুলোকে আমাকে ডিফাইন করতে হবে। আচ্ছা, এখন স্যার এটা একটা বার যদি বলতেন। জি, এই দুইটা কন্ডিশনটা মাথায় রাখো আর কি, খালি এটা লিখে রাখবো বা এখানে তো তোমার দেওয়া থাকবে, এই স্লাইড আমি দিয়ে দেবো। এই দুইটা কন্ডিশন আমাকে ফুলফিল করতে হবে যদি আমি আমার ডিজাইনটাকে বেটা ডিজাইনের ভিতর যে এমিটারের যে কারেন্টটা এটা যদি বেটা ইনসেনসিটিভ করতে চাই, মানে সার্কিটের যে প্যারামিটার সেই প্যারামিটার উপর নির্ভরশীল হবে না সেরকম যদি করতে চাই, তাহলে সেক্ষেত্রে আচ্ছা এখন আমি এটুকু হলে হচ্ছে না। ধরো আমি একটা ডিজাইন দেখলাম সিম্পল, যে আমাকে ওই ইসেরই আমাকে বললো যে তুমি একটা বায়াসিং অ্যারেঞ্জমেন্ট করো, এটা দেওয়া আছে এবং বলা আছে যে এমন ভাবে ডিজাইন করতে হবে এমিটারের কারেন্টটা 1 মিলি অ্যাম্পিয়ার হতে হবে। আর পাওয়ার সাপ্লাই ক্ষেত্রে তোমাকে দেওয়া আছে এই সার্কিটের বেটার ভ্যালু হচ্ছে 100, আর হচ্ছে যে পাওয়ার সাপ্লাইটা তুমি সাপ্লাই দিচ্ছ সেটা ভিসিসি, এটা হচ্ছে 12 ভোল্ট। এখন খেয়াল রাখতে হবে যে আমি যে ডিজাইনগুলো করব এটা কিন্তু এমন না যে তোমাকে সব ভ্যালু দেওয়া আছে শুধু ক্যালকুলেশন করতে হবে। এই ডিজাইন সবসময় ট্রায়াল এবং এরর মেথডে হয়। সেই ট্রায়াল এরর মেথডটা আমরা এখানে দেখব। যে আমরা প্রথমে একটা থাম্ব রুল ধরে নেব। এই থাম্ব রুল ধরার ক্ষেত্রেও কিছু নিয়ম আছে। প্রথমে দেখো আমি যে এই যে R1 এবং R2 এর ভ্যালু সিলেক্ট করার দ্বারা আমার যে এখানে যে একটা ভোল্টেজ আসবে, এখানে যে একটা ভোল্টেজ আসবে আমার সেটা গেল কই, এখানে যে একটা ভোল্টেজ পাওয়া যাবে ভিবিবি। আচ্ছা এখন আমার এই ভিবিবি যদি বড় হয়, অনেক বড় হয়, তাহলে কি হবে দেখো, এই ভোল্টেজটা যদি বড় হয় তো আমার এক্ষেত্রে এই ভোল্টেজটা যদি আমার বড় হয়, এখান থেকে আমার কারেন্টের যে ফ্লো হবে আইবি, অবশ্যই সেই আইবিটাও বড় হবে। আইবি এর সাথে এই আইসির কি সম্পর্ক আমরা জানি, আইসি ইজ ইকাল টু, দেখো আইসি ইজ ইকাল টু বেটা টাইমস আইবি। তাহলে আমার আইসি বড় হয়ে যাবে। আইসি যদি বড় হয় তাহলে এক্ষেত্রে যে ভোল্টেজ ড্রপটা হবে এই আরসির অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা হবে আইসি ইন্টু আরসি, আইসি ইন্টু এই আরসি যেটা, এটাও বেশি হয়ে যাবে। যদি এই ভোল্টেজ ড্রপ এখানে ধরো 12 ভোল্টেজ আছে, হ্যাঁ বেলাল আমি একটু ক্লাস নিচ্ছি, পরে কথা বলবো না, আমি ক্লাস নিচ্ছি। এখন আমার যদি এই ভোল্টেজ ড্রপটা যদি আইসি বড় হয়, কোনো কারণে আইসি অনেক বড় হয়ে যায়, তা আমার এই আরসির অ্যাক্রোজে এই কালেক্টরের যে রেজিস্ট্যান্স আছে এর অ্যাক্রোজে ভোল্টেজ ড্রপ যদি অনেক হয়ে যায়, সেই ক্ষেত্রে এই কালেক্টরের টার্মিনাল গ্রাউন্ড থেকে কালেক্টরের যে টার্মিনাল যে ভোল্টেজটা এটা কম হয়ে যাবে। সো আমার এই যে রিভার্স বায়াস ভোল্টেজ একদিকে ভিবিবি বড় হচ্ছে আর একদিকে এই কালেক্টরের ভিসি টার্মিনালের যে ভোল্টেজটা এটা ছোট হয়ে যাচ্ছে, তাহলে কি আমার রিভার্স বায়াস ভোল্টেজের পরিমাণ যদি মানে কমে যায়, তাহলে আমার সুইং যেটা হবে, আমি বেজে যে আমি যখন সিগন্যাল দেব সেটা লার্জ সুইং করতে পারবে না। লার্জ সুইং করতে গেলেই একটা নির্দিষ্ট ভ্যালুর পরে এই রিভার্স বায়াসটা ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে, তখন এটা আর অ্যাক্টিভ মোডে থাকবে না। সুতরাং এটা আমার খেয়াল রাখতে হবে। সেই কথাগুলো এখানে লেখা হয়েছে। যদি ভিবিবি বড় হয় অবশ্যই আইবি বড় হবে, এদিক দিয়ে যে কারেন্টটা সেটা বড় হবে। আইবির সাথে যেহেতু আইসির সম্পর্ক, আইসি ইজ ইকুয়াল টু বেটা আইবি, এটা বড় হবে। তাহলে রেজিস্ট্যান্সের অ্যাক্রোজে এই কালেক্টরের রেজিস্ট্যান্সের অ্যাক্রোজে এই ভোল্টেজ কালেক্টরের যে রেজিস্ট্যান্স আছে, সরি এই জিনিসটা হবে আপ হবে, এইটা যদি আপ হয় সেই ক্ষেত্রে ভিসিবি এই টার্মিনাল এবং এই টার্মিনালের অ্যাক্রোজের ভোল্টেজটা লোয়ার হবে। কারণ এই ভোল্টেজ ড্রপ যদি বড় হয় তাহলে ভিসি অ্যাকচুয়াল যে ভিসিই মানে এই
কালেক্টরের টার্মিনাল এবং তোমার যে গ্রাউন্ডের রেসপেক্টে যে ভোল্টেজটা, এটা অবশ্যই কমে যাবে, কারণ এই ভোল্টেজটা হচ্ছে এই টোটাল ভিসিসি থেকে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রোসে যে ভোল্টেজ ড্রপটা হলো এটা বিয়োগ দেবে। তো এই রেজিস্ট্যান্সের অ্যাক্রোসে যে ভোল্টেজ ড্রপটা এটা যদি বড় হয়ে যায় তাহলে অবশ্যই এই কালেক্টরের টার্মিনালে ভোল্টেজটা কমে যাবে। আর যদি কালেক্টরের টার্মিনালে ভোল্টেজটা কমে যায় তাহলে কালেক্টর এবং বেজের মাঝখানে যে রিভার্স বায়াস ভোল্টেজটা ছিল এটাও কমে যাবে। আর যদি সেক্ষেত্রে এরকম রিভার্স বায়াস ভোল্টেজটা কমে যায় সেক্ষেত্রে আমাকে যে সুইংটা হবে, আমি যে সিগন্যাল ব্যবহার করব, এই সিগন্যালের অ্যাম্পলিটিউড আমি খুব বেশি ব্যবহার করতে পারবো না। হ্যালো জসিম সাহেব, হ্যাঁ আমি ক্লাস নিচ্ছি, আমি এখন কথা বলতে পারবো না। হ্যাঁ, আমি অনলাইন ক্লাস নিচ্ছি। হ্যাঁ, তো এখন যে কালেক্টরের যে ভোল্টেজটা যদি কমে যায় সেক্ষেত্রে আমার এই ভিসিবি টার্মিনালের যে তোমার রিভার্স বায়াস ভোল্টেজটা এটাও কমে যাবে। যদি এটা কমে যায় সেক্ষেত্রে আমার যে সুইংটা যেটা হবে সেই সুইংটা আমি লার্জ সুইং আর পাবো না। আচ্ছা, এক্ষেত্রে আমাদের কিছু থাম রুল আছে, যে ডিজাইন যখন আমরা করব কিছু এক্সাক্ট থাম রুল আমরা ব্যবহার করব। সেই থাম রুলগুলো হচ্ছে আমি এমনভাবে এই R1 এবং R2 ভ্যালু সিলেক্ট করব যেন এই যে ভিবি যে ভোল্টেজটা, দ্যাটস মিন R2 এর অ্যাক্রসে যে ভোল্টেজটা আমি পাবো সেই ভোল্টেজটা এই টোটাল যে তোমার সাপ্লাই ভোল্টেজের সরি এখানে 1/3 1/3 এটা হবে ভিসিসি, আমি এটা ঠিক করে দেব বাই 3, এটা হবে টোটাল সাপ্লাই ভোল্টেজের তুলনায় যা ছিল তার 1/3 পাওয়া যাবে আমার এই টার্মিনালে। R2 এর অ্যাক্রসের ভোল্টেজটা এরকম হবে। শুধু সেটা না, এই ভিসিবি এমন ভাবে ডিজাইন করতে হবে যে সি এবং বি এই টার্মিনালের অ্যাক্রসের ভোল্টেজও এই যে তোমার ভিসিসি ছিল সাপ্লাই ভোল্টেজের তুলনায় 1/3, এবং শুধু তাই না, এই যে ইসের অ্যাক্রসে যে ভোল্টেজটা, যে আরসির অ্যাক্রসে যে ভোল্টেজটা এটাও 3/1 হবে। এইভাবে তাহলে এই সমান 3 এই এখান থেকে যে ভিসিসি 3/1 ড্রপ হবে এখানে, একভাবে ড্রপ হবে এখানে, আর 1 ড্রপটা তোমার এই যে ভিবিবি টার্মিনাল যেটা, এইভাবে আমার টোটাল ভিসিসি কে আমার ডিভাইড করে আমাকে একটা ডিজাইন যদি করি তাহলে এই ডিজাইনটা মোটামুটি অ্যাপ্রোপ্রিয়েট হয়। আমরা এই থাম্ব রুল গুলো ইউজ করব যখন আমরা এই বায়াসিং অ্যারেঞ্জমেন্টটা ডিজাইন করব। আচ্ছা, এই বায়াসে আমরা যদি এই থাম্ব রুলটা ইউজ করি সেই ক্ষেত্রে আমি যদি এখন এই R1 এবং R2 এর ভ্যালু এবং RC-র ভ্যালু, R এর ভ্যালু এগুলো যদি আমি বের করতে চাই তাহলে কি হলো, আমার ফার্স্ট থাম্ব রুল যে ভিবিবি মানে R2 এর অ্যাক্রসে যে ভোল্টেজটা, সে ভোল্টেজটা হচ্ছে কত হবে 4 ভোল্ট। যেহেতু আমার টোটাল ভোল্টেজ আছে 12 ভোল্ট, তাহলে 3/4 ভোল্ট। আচ্ছা, তাহলে এমিটারের অ্যাক্রসে যে ভোল্টেজটা, এখানে যে ভোল্টেজটা পাওয়া যাবে ভিবিই, সেটা কত পাওয়া যাবে, এখানে যদি 4 ভোল্ট পাওয়া যায় তাহলে 4 মাইনাস 0.733, তাহলে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা কত পাওয়া যাবে, এই যে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা হচ্ছে রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজটা হচ্ছে 3.3 ভোল্ট। তাহলে আমার যদি এই কারেন্ট আমাকে একটা দেওয়া আছে, আমাকে এমন ভাবে ডিজাইন করতে হবে যেন আই এর ভ্যালু 1 মিলি অ্যাম্পিয়ার হয়, এটা এই জিনিসটা দেওয়া আছে। সেক্ষেত্রে আমি আর এর ভ্যালু অবশ্যই বের করতে পারি, আর ইজ ইকুয়াল টু 3.3 কিলো ওহম, আর এর ভ্যালু বের হয়ে যাবে। আচ্ছা, আরেকটার ক্ষেত্রে যে R1 এবং R2 কে আমি এমন ভাবে সিলেক্ট করব যে R1 এবং R2 এর ভিতর দিয়ে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা, এই যে এমিটারের যে কারেন্টটা, এটাও একটা থাম্ব রুল, এই কারেন্টের রেঞ্জটা হবে যে টোটাল এমিটারের কারেন্ট অথবা এমিটারের কারেন্টের 10/1। আমি এর যে কোনো একটা ভ্যালু চুজ করে আমি ডিজাইন করতে পারবো, কিন্তু আমাকে দেখতে হবে ট্রায়াল এবং এরর করে কোন ভ্যালুটা নিলে আমার অ্যাপ্রোপ্রিয়েট হয়। সাপোজ আমি লাস্ট ভ্যালুটা নিলাম 0.1, যে R1 এবং R2 এর ভিতর দিয়ে যে কারেন্টটা যাবে সেটা যদি 0.1 মানে আই এর 10/1 নেই, সেক্ষেত্রে আমার R1 এবং R2 এর ভ্যালু কত হবে, I/10। তো সেক্ষেত্রে R1 এবং R2 এর ভিতরে কারেন্ট আছে 0.1 ইন্টু তাহলে 0.1 মিলি অ্যাম্পিয়ারই হয়। আচ্ছা, 0.1 ইন্টু I, দ্যাটস মিন 0.1 মিলি অ্যাম্পিয়ার। তো সো R1 প্লাস R2 ইজ ইকুয়াল টু কত হবে, এর ভিতর দিয়ে যদি কারেন্ট 0.1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যায় তাহলে এই দুইটা যোগফল হবে, আমি টোটাল এর ভিতর দিয়ে টোটাল একটা সিরিজ কারেন্ট যদি প্রবাহিত হয় 0.1 মিলি অ্যাম্পিয়ার, সো R1 এবং R এর যোগফল হবে হচ্ছে এই টোটাল ভোল্টেজ
ডিভাইডেড বাই কারেন্ট। সেক্ষেত্রে R1 এবং R2 আছে হচ্ছে 120 কিলো ওহম। আর আমরা এই R2 এর অ্যাক্রোসে যেহেতু তোমার 4 ভোল্ট ড্রপ হবে, এই যে আমার ভিবিবি, সেক্ষেত্রে আমরা R2 এর ভ্যালু আমরা সহজে বের করতে পারি। R2 ইজ ইকুয়াল টু কত হবে, 4 ডিভাইডেড বাই কত হবে, 0.1, দ্যাটস মিন 40 কিলো ওহম। শেষের আপ লাইনটা টু বুঝলাম 40 কিলো ওহম। আর যেহেতু দুইটা যোগফল 120, সুতরাং আর মানে R1 40 কিলো ওহম আর R2 হবে হচ্ছে ভিবিবি 4 ভোল্ট। আচ্ছা, ভিবিবি তো হচ্ছে R1 এবং R2 এর প্যারালাল থেকে আসছে। তাহলে R2 অ্যাক্রোসে যদি 4 ভোল্ট হয়, তাহলে অবশ্যই R2, এটা আমি ভুল লিখছি, এটা হবে R2, এটা হবে R1। এটা ভুল লেখা হয়েছে, আমি এটা কারেকশন করে দিবেন। R2 হবে 40 কিলো ওহম এবং R1 হবে হচ্ছে 80 কিলো। আচ্ছা, এখন এই যে আমার এইভাবে যে ডিজাইন করলো, এখন যদি আমি এক্স্যাক্টলি দেখতে চাই যে আমার এই ডিজাইনটায় যে R1 এবং R2 যদি একটা 40 এবং আর একটা যদি 80 হয়, সেক্ষেত্রে আমার আই যে ভ্যালুটা আমাকে বলে দেওয়া ছিল যে 1 মিলি অ্যাম্পিয়ার, এটা ঠিক আছে কিনা আমি যদি একটু দেখতে চাই। একটু ইরেজ করে নি, না হলে এই লাইন বোঝা যাবে না। স্যার আগের পেজের শেষ লাইনটা বুঝি নাই স্যার, কারেন্ট থেকে রেজিস্ট্যান্স বাই করাটা। কারেন্ট থেকে রেজিস্ট্যান্স বের করে বলুন, বুঝাই দিব না, না এটা স্যার, দেখে না। তো ধীরে ধীরে করতেছি যেন সব বুঝতে পারে, আমি না বুঝে যাব না। আচ্ছা, এনিহাউ আমি একটা ডিজাইন করলাম, R1 এবং R2 এর ভ্যালু পাইছি হচ্ছে 40 এবং 80। তাহলে আই এর ভ্যালু কি হয়, ওই যে প্রথম যে ইকুয়েশনটা আমি বসাই দিই, 4 মাইনাস 0.7 ভিবিই, এটা হচ্ছে ভিবিবি, এটা হচ্ছে বেজ এবং এমিটারের মাঝখানে যে ভোল্টেজ ড্রপ, জাস্ট ট্রানজিস্টর একটা ডায়োডের সমান ভোল্টেজ ড্রপ, ডিভাইডেড বাই আরসি প্লাস এটা কি হবে R2 আরবি রেজিস্ট্যান্স। তা আরবি রেজিস্ট্যান্সটা কি, এই যে আমরা আগেই দেখছিলাম, আরবি রেজিস্ট্যান্সটা কি, আরবি যে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে R1 এবং R2 এর প্যারালাল। আচ্ছা, আরবি রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই আই যদি বের করতে চাই, আমার ভিবিবি ভোল্টেজ মাইনাস ভিবি আর ই প্লাস এই যে বেজ রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই বেটা প্লাস 1। ঠিক তাই দেখো, ভিবিবি দ্যাটস মিন 4 ভোল্ট মাইনাস বেজ এবং এমিটারের যে ভোল্টেজ ড্রপ ডিভাইডেড বাই আরসি প্লাস আরবি হচ্ছে R1 এবং R2 এর প্যারালাল ডিভাইডেড বাই বেটা প্লাস 1। দেখা যাচ্ছে আমি যে R1 এবং R2 এর যে ক্যালকুলেশন করে যে ভ্যালুটা পাইলাম 40 এবং 80, এইটা যদি ধরি আমি, তাহলে আমার যে এমিটারের যে কারেন্ট সেটা হচ্ছে 0.93 মিলি অ্যাম্পিয়ার আসছে। তাহলে কি আমার ডিজাইনটা এক্সাক্ট হয়েছে? আমাকে ডিজাইন করতে বলছে যে আই এর ভ্যালুটা হবে হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার। সো দেখা যাচ্ছে যে আই এর যে ভ্যালুটা আমি একটা থাম্ব রুল ইউজ করে করছি, কিন্তু দেখা যাচ্ছে আমার আই এর ভ্যালুটা এক্স্যাক্টলি অন আমার ডিজাইন অনুযায়ী। এখন ক্যালকুলেশন যদি করে দেখি, আমার 1 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে না, অলমোস্ট বেশ একটা বড় ধরনের ডিফারেন্সটা পাওয়া যাচ্ছে। এখন বোঝাই যাচ্ছে যে এখানে যদি আমার আই এর ভ্যালুটা 1 মিলি অ্যাম্পিয়ার করতে হয়, আমাকে আই এর ভ্যালুটা 1 মিলি অ্যাম্পিয়ার আমার বাড়াইতে হয়, তাহলে এইগুলো তো আমার আর চেঞ্জ করতে পারবো না। আমি নিজে যে রেজিস্ট্যান্সের ভ্যালু যেগুলো আমাকে ডিজাইন করতে বলছে, এগুলো যদি আমি চেঞ্জ করি, এটা যেহেতু আমি ধরছি, সে আইদার এইখানে কমাইতে হবে, না হলে এখানে কমাইতে হবে। তো আমি ট্রায়াল এবং এরর হিসেবে আমি ধরি এই 3.3 এর জায়গায় যদি আমি 3 ধরি, জাস্ট আর এর ভ্যালু যদি আমি 3 ধরি, সেই ক্ষেত্রে আমার আই এর ভ্যালুটা 0.93 এর জায়গায় 1.01 মিলি অ্যাম্পিয়ার। দেখা যাচ্ছে কি এটা 1 মিলি অ্যাম্পিয়ার কাছাকাছি হয়। তো আমি যদিও ক্যালকুলেশন করে পাইছিলাম যে আর এর ভ্যালু 3.3,
তা আমি যদি 3ও ধরি আমার তাতে বড় কোনো অসুবিধা হচ্ছে না। সেক্ষেত্রে আমার R1 এবং R2 এর ভ্যালু 40 এবং 80 ধরেও আমি যদি R এর ভ্যালু 3.3 এর জায়গায় 3 ধরি, সেক্ষেত্রে আমার I এর ভ্যালুটা অলমোস্ট 1 এম্পিয়ারের কাছাকাছি, 1 মিলি এম্পিয়ারের কাছাকাছি হয়। তো এইটা আমার যে আমি প্রথমে এট ফার্স্ট ধরে নিলাম, কিন্তু থাম্ব রুল ইউজ করে ধরে নিলাম, কিন্তু আমাকে যে কন্ডিশনটা দিল, আমাকে আলটিমেটলি যে রেজাল্টটা আনতে হবে, যে ডিজাইনের উপরে বা যে টার্গেটের উপর আমাকে ডিজাইন করতে হবে, সেই ডিজাইনটাকেও আমাকে অলমোস্ট কাছাকাছি, অলমোস্ট অ্যাকুরেট রাখতে হবে। না হলে তো ডিজাইনটা আমাকে একটা করতে বললো, আমি আরবিট্রারি একটা করে দিলাম, রেজাল্ট যা আসলো এরকম। এখন অন্য আর একটা প্রসেস, ওই যে আমরা একটু আগে বলছিলাম যে আমি R1 এবং R2 এর ভিতরে যে ভ্যালুটা, এই যে কারেন্টের যে ভ্যালুটা, এটা 0.1 থেকে শুরু করে মানে আমি 0.1 টাইমস অফ আই, মানে এমিটেড কারেন্ট থেকে শুরু করে এমিটেড কারেন্টের ফুল রেঞ্জ পর্যন্ত আমি নিতে পারি। আমি সর্বনিম্ন ভ্যালুটা নিয়ে করছিলাম, এখন সর্বোচ্চ ভ্যালুটা যদি আমি 0.1 মিলি অ্যাম্পিয়ার না নিই, এক্স্যাক্টলি আমি যে এমিটারের যে হাইয়েস্ট রেঞ্জ, এটা মানে 0.1 মিলি অ্যাম্পিয়ারের বদলে এক্স্যাক্টলি যে আমার আয়ের যে এক্স্যাক্ট ভ্যালুটা, সেটাই যদি নিয়ে করি, সেক্ষেত্রে কি আসে, R1 এবং R2 আসে হচ্ছে 12, ওখানে ছিল হচ্ছে 120 এর জায়গায় এখন আসছে 12 কিলো। তাহলে কি হবে, জাস্ট R1 হবে হচ্ছে 8 কিলো, R2 হবে হচ্ছে 4 কিলো। আচ্ছা, আমি অন্য রেঞ্জটা ধরে করতেছি, দেখি আমার এই রেঞ্জটা ধরলে আমার যে আইটা বাকি আর কে ঠিক রেখে, এই যে 3.3 কে ঠিক রেখে আমার এই ডিজাইনটা কতটুক মানে আমার কারেক্ট হয়। আমি লোয়ার লিমিটও ধরতেছি, আপার লিমিটও ধরতেছি। এখন তুমি R1 এবং R2 এই ইকুয়েশনে R1 R2 এর ভ্যালু 80 40 এর জায়গায় 8 এবং 4 যদি রাখো, তাহলে দেখা যায় I এর ভ্যালু 0.99 মিলি অ্যাম্পিয়ার। এখন 80 40 ধরলে কত হচ্ছিল, 0.93। আর যখন তুমি 8 4 ধরছো, দ্যাটস মিন আমি এটা কোন ডিজাইনের ক্ষেত্রে, যে রেজিস্ট্যান্স R1 এবং R2 এর ভিতর দিয়ে যদি এক্স্যাক্টলি এমিটারের কারেন্টটা ফ্লো হয়, সেই ক্ষেত্রে আমি ধরতেছি। তো যদি আমার ওই কন্ডিশনটা ফুলফিল করতে হয়, সেক্ষেত্রে আমার আই এর ভ্যালুটা দেখো 0.93 এর তুলনায় অনেক ইমপ্রুভ পাওয়া গেছে, এবং যেটা অলমোস্ট 1 মিলি অ্যাম্পিয়ার আমরা ধরতে পারি। 0.99 99% 100% অলমোস্ট সেম। তো সেক্ষেত্রে আমি যদি R1 এবং R2 80 এবং 40 না নিয়ে যদি আমি 8 এবং 4 নিই, আমার দেখো আর কে আর রিপ্লেস করা লাগতেছে না বা চেঞ্জ করা লাগতেছে। এই ক্ষেত্রে আমার যদি প্রথমের ক্ষেত্রে যদি আমি এইটা নিই, কারেন্টের ভ্যালু রেজিস্ট্যান্সের ভিতর R1 এবং R2 এর ভিতর যে রেজিস্ট্যান্সের ভ্যালু যদি আমি 0.1 টাইমস নিই, 0.1 টাইমস অফ এমিটার কারেন্ট নিই, সেক্ষেত্রে আমার আর এই প্রথমে যে ডিজাইন করছিলাম বা প্রথমে যে ক্যালকুলেশন করছিলাম, একে রিপ্লেস করে নতুন একটা ভ্যালু কিছুটা কমায় নতুন একটা ভ্যালু আমার নেওয়া লাগছে, যেহেতু কারেন্টের পরিমাণ কম ছিল, সুতরাং এখানে ডিনোমিনেটরে যে কোনো একটা ভ্যালু কমাইতে হবে এটা বাড়ানোর জন্য। আচ্ছা, কিন্তু যদি আমি কারেন্টের ভ্যালুটা, রেজিস্ট্যান্সের ভিতরে কারেন্টের ভ্যালুটা 100 টাইমস অফ তোমার ফুল ভ্যালু অফ এমিটার কারেন্ট, সেক্ষেত্রে R1 এবং R2 যে ভ্যালু আসে, সেই ভ্যালুর হিসাব করে যদি আমি এমিটার কারেন্ট ক্যালকুলেশন করি, দেখা যায় আমাকে যেটা ডিজাইন করতে বলছে অলমোস্ট সেটা পেয়ে গেছে। সো আমি RE কে রিপ্লেস না করে বা চেঞ্জ না করে যা ক্যালকুলেশনে ফার্স্টে পাইছিলাম, আমি এই অ্যানাদার ডিজাইনে আমি এক্স্যাক্টলি সেম রাখতে পারি। সো আমার দুই ধরনের ডিজাইন হলো, যদি তুমি আই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে 0.1 মিলি অ্যাম্পিয়ার কারেন্টের হিসেবে ক্যালকুলেশন করো, সেক্ষেত্রে তোমাকে R1 R2 এর ভ্যালু 80 40 আসবে, কিন্তু তোমাকে যে এমিটারের যে রেজিস্ট্যান্স, সেটা যে প্রথমে তুমি ক্যালকুলেশন করছিলে 3.3, তার বদলে 3 কিলো ওহম ধরতে হবে। আর যদি সেটা না করে যদি তুমি 100 টাইমস বা ফুল ভ্যালু R1 এবং R2 এর ভেতর যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে, এটা যদি এমিটারের এক্সাক্ট কারেন্টটা তুমি ধরো, তাহলে সেক্ষেত্রে R1 R2 এর যে ভ্যালুটা আছে ওই হিসেবে তুমি এমিটারের কারেন্টটা যদি ক্যালকুলেশন করো, তাতে দেখা যাচ্ছে অলমোস্ট সেম, যেটা আমাকে ডিজাইন করতে বলছো সেটাই চলে আসছে। সো আমাকে এখন আর চেঞ্জ না করলেও চলবে। তা ডিজাইন মনে যে এমন না যে আমি একটা ক্যালকুলেশন করে এমন কোনো প্রবলেম, যেমন কিছু জিনিস থাকে আমাদের, আমাকে কিছু ডাটা দেওয়া থাকলো, জাস্ট তুমি একটা মান ক্যালকুলেশন করো, আর যদি কখন বলে যে এটা ডিজাইন করো, যে এই প্যারামিটার গুলো এভাবে ডিজাইন করো যেন আমার আউটপুটটা এই আসে, তখন কিন্তু বেশ কিছু ট্রায়াল এবং এরর মেথড আমাদের ইউজ করা লাগে। তোমরা এখন কিছু কিছু জিনিস ডিজাইন শিখতেছো,
প্রাইমারি লেভেলে, এরপরে আপার লেভেলে আরো শিখবো। তা ডিজাইন মানে কিন্তু জাস্ট আমি কিছু থাম্ব রুল ইউজ করা লাগে, কিছু প্রি কন্ডিশন ইউজ করা লাগে। এক্ষেত্রে আমরা কি কি প্রি কন্ডিশন ইউজ করছি দেখো, যে নর্মালি আমাদেরকে ডিজাইনটা কিছু অ্যাকসেপ্টেবল ডিজাইনের ক্ষেত্রে আমাকে কিছু রুল দেওয়া আছে। সেই ফার্স্ট রুল হচ্ছে কি, আমার ভিবি যে ভোল্টেজটা সেটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজের 1/3 হবে, আমার ভিসিবি যেটা এটাও সাপ্লাই ভোল্টেজের 1/3 হবে, এবং আরসি আইসি যেটা এই রেজিস্ট্যান্সের অ্যাক্রস ভোল্টেজের যেটা ড্রপ হবে সেটাও সাপ্লাই ভোল্টেজের 1/3 হবে। সেকেন্ড, যেটা আর এবং R2 এর ভিতরে যে কারেন্টটা প্রবাহিত হবে সেই কারেন্টটার রেঞ্জ হবে কি, যে এমিটারের কারেন্টের তুলনায় যে ফুল ভ্যালু থেকে এমিটারের কারেন্টের তুলনায় 10 ভাগের 1 ভাগ। কারণ নর্মালি বেস কারেন্ট দেখা যায় কি, বেস কারেন্ট এমিটারের কারেন্টের তুলনায় 100 ভাগের 1 ভাগ থাকে। বেটের ভ্যালু যদি 100 হয় তাহলে 100 ভাগের 1 ভাগ থাকে। তো সেক্ষেত্রে আমাকে বেস কারেন্টকে নেগলেক্ট করার জন্য মিনিমাম এর ভিতর দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হবে সেটা যেন বেস কারেন্টের তুলনায় 10 থেকে 15 গুণ, বা যদি তোমার ভালো হয় 100 টাইমস যদি বেশি রাখতে পারো বেশি ভালো হয়। তো এই ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমি যে পরবর্তীতে যে সেকেন্ড টাইম যে 100 টাইমস বা ফুল ভ্যালু, এক্ষেত্রে যে ফুল কারেন্টটা এমিটারের কারেন্টটা ধরে যদি যে ডিজাইনটা আমরা করছি সেই ডিজাইনটাই আমার বেটার ডিজাইন, যেক্ষেত্রে আমার আর এর উপরে আর কোনো ইফেক্ট আসে না। এইভাবে ট্রায়াল এরর করে আমাকে যে ডিজায়ার্ড যে ভ্যালুটা আনতে বলছিল সেই ভ্যালুটা আনার পরে আমার যে আর ই আর সি এইসব যে ভ্যালুগুলো আসবে সেটাই আমরা বলবো যে এটাই হচ্ছে আমার এই সার্কিটের ডিজাইন। এখন আমার এই জিনিসগুলো কমপ্লিট হয়ে গেলে এখন আমি আরসির ভ্যালু বের করব। তো আরসি আমরা জানি যে আমার থাম্ব রুল হিসেবে এই যে এখানে যে আমার আরসির অ্যাক্রসে যে ভোল্টেজটা ড্রপ হবে সেই ভোল্টেজটা ড্রপও হবে কি এই যে ভিসিসি এর 4 ভাগের 1 ভাগ। তার মানে এই যে আইসি ইনটু আরসি হবে হচ্ছে 4 ভোল্ট, যেহেতু 3 ভাগের 1 ভাগ। এখানে ভিসিসি আছে 12 ভোল্ট, সুতরাং এই আরসির অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটাও হবে হচ্ছে এই টোটাল ভিসিসি 3 ভাগের 1 ভাগ, দ্যাটস মিন 4 ভোল্ট। তাই যদি হয় তাহলে তুমি এই টোটাল এই ভোল্টেজ ড্রপকে এর ভিতর দিয়ে কারেন্ট দিয়ে ভাগ দাও। আর আমরা কারেন্ট বের করে সহজে জানি, আমরা জানি আইসি ইজ ইকুয়াল টু, আর যদি এমিটারের কারেন্ট তোমার জানা থাকে তাহলে কালেক্টরের কারেন্ট বের করবো তুমি আলফা দিয়ে মাল্টিপ্লাই করো। আমরা জানি বেটা যদি 100 হয় তাহলে আলফা হবে হচ্ছে 100/100 প্লাস 1, দ্যাটস মিন 0.99। তো আইসির ভ্যালু যদি 0.99 মিলি অ্যাম্পিয়ার হয় আর আমাদের থাম্ব রুল অনুযায়ী যে আইসি ইন্টু আরসি হবে হচ্ছে 1/3 অফ ভিসিসি। সো সেক্ষেত্রে তুমি এনে 4 1/3 অফ ভিসিসি দ্যাটস মিন হচ্ছে 4 ভোল্ট ডিভাইডেড বাই এটা 0.99 মিলি অ্যাম্পিয়ার, দ্যাটস মিন অলমোস্ট 1 মিলি অ্যাম্পিয়ার। সো রাউন্ড ফিগারে আরসির ভ্যালু হবে 4 কিলো। এই তোমার একটা ডিজাইন হয়ে গেল। যদি তোমাকে এভাবে বায়াসিং অ্যারেঞ্জমেন্ট করতে বলে যে তোমাকে এই সার্কিটটা এই অ্যাম্পলিফায়ার ডিজাইন করার জন্য তোমাকে এই কারেন্টটা এই কালেক্টরের কারেন্ট অথবা এই এমিটারের কারেন্ট আনার জন্য তুমি একটা বায়াসিং অ্যারেঞ্জমেন্ট করে দেবে। এই বায়াসিং অ্যারেঞ্জমেন্টটা আসলে কি, এটা হচ্ছে অপারেটিং পয়েন্টে আমরা যে নাম শুনছি যে আমি একটা সার্টেন লেভেলের অপারেটিং পয়েন্টে আমি আমার ডিভাইসকে অপারেট করাইতে চাই, কিউ পয়েন্ট যেটাকে বলে, কোশ্চেন পয়েন্ট বা কিউ পয়েন্ট বা অপারেটিং পয়েন্ট অনেক কিছু আছে। তো সেই অপারেটিং একটা ডিজায়ার্ড লেভেলের অপারেটিং পয়েন্ট আনার জন্য আমাকে যে পাওয়ার সাপ্লাই, যে ভোল্টেজ R1 R2 এবং তোমার এমিটার রেজিস্ট্যান্স এবং কালেক্টরের রেজিস্ট্যান্স যেগুলো মান ব্যবহার করা হয়, আগে তো এট ফার্স্ট আমাকে এই টোটাল ডিসি কন্ডিশন গুলোকে অ্যারেঞ্জ করে আমাকে একটা সার্টেন লেভেলে আমাকে অপারেটিং পয়েন্টে আনতে হবে। তারপরে আমি অ্যাম্পলিফায়ার ডিজাইনের ক্ষেত্রে অ্যাম্পলিফায়ার ডিজাইন যেটা সিগন্যাল অ্যাম্পলিফিকেশনের ডিজাইন সেটা পরে আগে হচ্ছে আমি কোন পয়েন্টে অপারেট করাইতেছি। এটাও হচ্ছে কি তুমি একটা নির্দিষ্ট অ্যাম্পলিফিকেশনে চলে যাবা, তো আমাকে ওই পয়েন্টে যদি অ্যাম্পলিফাই করতে হয় তাহলে এট ফার্স্ট হচ্ছে আমার অপারেটিং পয়েন্ট কি হবে। তো অপারেটিং পয়েন্ট আগে ডিফাইন করবো। সেই অপারেটিং পয়েন্ট ডিফিনিশন, অপারেটিং পয়েন্ট বলতে কি আইসির ভ্যালু এবং ভিসিইর ভ্যালু। তো আমাকে যদি নির্দিষ্ট মানের আইসি এবং ভিসিইর ভ্যালু, অল্টারনেটলি আইসি বলতে আইও বোঝানো যায়, কারণ আইসি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার আইসি আর আই এর ভিতরে যে এই রিলেশন থেকে আইসি জানলে তুমি আই পাবা, আই জানলে আইসি পাবা। সো আমি নির্দিষ্ট একটা সার্টেন অপারেটিং পয়েন্টের জন্য আমার এই টোটাল যে প্যারামিটার গুলো R1 R2 RE বেজ রেজিস্ট্যান্স এমিটার রেজিস্ট্যান্স এবং কালেক্টর রেজিস্ট্যান্স এর মানগুলো কত হবে এবং পাওয়ার সাপ্লাই কত দিতে হবে, এগুলো দিয়ে আমি একটা সার্টেন লেভেলের অপারেটিং পয়েন্টে যেতে পারবো। এই অপারেটিং পয়েন্টে যাওয়ার পর এখন হচ্ছে তোমার অ্যাম্পলিফায়ার ডিজাইন। আমরা যে অ্যাম্পলিফায়ারের স্মল সিগন্যাল অ্যানালাইসিস গুলো দেখছি এরপরে অ্যানালাইসিস হবে ওইটা। আগে তো আমাকে সার্টেন একটা কোশ্চেন পয়েন্টে দ্যাটস মিন
পয়েন্টে যাব, তারপরে আমি আমার অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আমি ক্যালকুলেশন গুলো করি। এই গেল হচ্ছে আমার সিঙ্গেল ফেজ পাওয়ার সাপ্লাই ক্ষেত্রে যদি আমি ডিজাইন গুলো করতে চাই, তাহলে অ্যারেঞ্জমেন্ট মোটামুটি এরকম, যে ট্রায়াল এবং এরর মেথডের স্টেপ গুলো আমরা দেখলাম, এই মেথডে করলেই হবে। এখন যদি আমি আরো সহজে, যদি অনেক সময় আমাদের ক্ষেত্রে দেখা যায় কি যে দুইটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করা ব্যয়বহুল, ঝামেলা, বা অনেক সময় এটা স্বাভাবিক পাওয়া যায় না, একটাই পাওয়ার সাপ্লাই পাওয়া যায় না। কিন্তু যদি আমার অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে যে আমি বায়াসিং এর জন্য যদি দুইটা পাওয়ার সাপ্লাই পাই, সেক্ষেত্রে আমার ক্ষেত্রে ডিজাইন করা আমার জন্য আরো বেশি ইজিয়ার হবে। দুইটা পাওয়ার সাপ্লাই কি, জাস্ট আমি ভিসিসি তে একটা দিয়ে দিলাম, আমি ভিপি টা দ্বিতীয়টা দিতে পারি, অথবা আমি এমিটারেও দিতে পারি, বেজ এবং এমিটারে যে কোনো আরেক জায়গায় দিয়ে দাও। তো এই যে যদি আমি ইসের বদলে সিঙ্গেল পাওয়ার সাপ্লাইয়ের বদলে যদি দুইটা পাওয়ার সাপ্লাই, একটা তোমার কালেক্টরের টার্মিনালের রেজিস্ট্যান্সের পরে ভিসিসি দিই, আর যদি এমিটারের টার্মিনালের রেজিস্ট্যান্সের পরে যদি আমি অবশ্যই আমাকে এখানে মাইনাস ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে, কারণ আমাকে কারেন্টটা যে যাবে যদি আমার কালেক্টর থেকে এমিটারের দিকে একটা এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে কালেক্টর থেকে এমিটারের দিকে কারেন্ট ফ্লো হইতে হয়, এখানে যদি তুমি পজিটিভ ভোল্টেজ দাও, তাহলে কি হয়ে যাবে, এটা তোমার আর ফরওয়ার্ড বায়াস থাকবে বলো? আমরা নর্মালি জানি এখানে 0.7 ভোল্ট, তাহলে এখানে অবশ্যই আমার নেগেটিভ ভোল্টেজ দিতে হবে, জানে আমাকে এটা ফরওয়ার্ড বায়াস হয়, যেহেতু আমাকে এখানে বেস গ্রাউন্ডেড। আর যদি আমি এই ভোল্টেজটা আমি এখানে ব্যবহার করতাম, সাপোজ এখানে আমি এটা না করে আমি এখানে আমি ভোল্টেজ ব্যবহার করলাম, যে সাপ্লাইটা আমি এখানে ব্যবহার করলাম, তাহলে অবশ্যই আমার এটা বিবি এটা পজিটিভ ভোল্টেজ দিতে হবে। কিন্তু এমিটারে হলেই কেন নেগেটিভ ভোল্টেজ দিচ্ছি, কে বলতে পারবো? কারণ অবশ্যই বেজের ভ্যালুটা এবং তখন আমার এই এমিটারটাকে আমি গ্রাউন্ড করে দিই, কারণ এই বেজের ভোল্টেজটা অবশ্যই তোমার এমিটারের ভোল্টেজের তুলনায় আপ হইতে হবে, না হলে তো এটা ফরওয়ার্ড বায়াস থাকবে। যেহেতু আমি এখন বেসকে গ্রাউন্ড করছি, জাস্ট আমার সিম্পলিফিকেশনের ক্ষেত্রে বেসকে গ্রাউন্ড করছি, তাহলে অবশ্যই আমার এমিটারকে গ্রাউন্ড মানে কি, আমার বেস টার্মিনাল ভোল্টেজ 0, তাহলে আমাকে এটাকে ফরওয়ার্ড বায়াসে রাখতে গেলে এই বি জাংশন বিবিই বি এই বেস এবং এমিটারকে যদি আমার ফরওয়ার্ড বায়াসে রাখতে হয়, যেহেতু আমার বেস বর্তমানে গ্রাউন্ড আছে, তাহলে অবশ্যই এখানে এখন নেগেটিভ সাপ্লাই দিতে হবে। আচ্ছা, এই অবস্থায় আমি যদি এমিটারের কারেন্টটা আমি ক্যালকুলেশন করি, তাহলে কি হবে, এই লুপটা ইউজ করো, এই লুপ ইউজ করলে ক্যালকুলেশন করে এটাই পাওয়া যায়, বিই মাইনাস বিই আর ই প্লাস আর বি প্লাস বেটা প্লাস 1। জাস্ট আগের ইকুয়েশন এসে সেম, বিবি এর জায়গায় বিই, এখানে আগের ইকুয়েশন এসে হলো বিবি, মানে এটা আমি এখানে ব্যবহার না করে যদি এখানে করতাম বিবি, তাহলে সেম এই জিনিসই আসতো। দেখো আগের ইকুয়েশনটা, এই যে এখানে সবকিছু সেম আছে, শুধু বিবিবি মাইনাস বিবি আর ই প্লাস আর বি প্লাস বিটা প্লাস 1, সেম জিনিস আমি এখানে যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে যদি টু স্টেজ পাওয়ার মানে টু স্টেজ বলতেছি সরি, এটা হবে হচ্ছে টু পাওয়ার সাপ্লাই যদি হয়, তাহলে আমার ইকুয়েশনটা সেম জিনিসই হবে। যদি আমি পাওয়ার সাপ্লাইটা বেজের বদলে এমিটারে ব্যবহার করি, তাহলে জাস্ট ভ্যালুটা ওই হবে, কিন্তু আর কোনো চেঞ্জ হবে না, বাকি ডিজাইন সম্পূর্ণ সেম। আর একটা স্পেশাল একটা ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রটা হচ্ছে আমি যদি একটা ফিডব্যাক, এই ফিডব্যাক রেজিস্টার ব্যবহার করি সিঙ্গেল সাপ্লাইয়ের ক্ষেত্রে, আমি যদি একটা বেজ এবং কালেক্টরের মাঝখানে যদি আমি একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স ব্যবহার করি, ফিডব্যাক রেজিস্ট্যান্স ব্যবহার করার ক্ষেত্রে তোমরা ফোর্থ ইয়ারে কন্ট্রোল সিস্টেমে জানবা যে কোনো সিস্টেমের তুলনায় ফিডব্যাক সিস্টেম মোর স্টেবল হয়। তো আমাদের অ্যাম্পলিফায়ার ডিজাইনের ক্ষেত্রে হোক বা বাকি সমস্ত ক্ষেত্রে হোক, যে কোনো কিছুর ক্ষেত্রে আমার স্টেবিলাইজেশনটা হচ্ছে একটা বড় ফ্যাক্টর। ফোর্থ ইয়ারে গিয়ে তোমরা পাওয়ার সাপ্লাই পাওয়ার সিস্টেমের স্টেবিলাইজেশন দেখবা, কন্ট্রোল সিস্টেমের স্টেবিলিটি দেখবা। তো এর আগে আমরা একটা ধারণা নিই যে যখনই আমি একটা একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স ইউজ করব, তো সেই ফিডব্যাক রেজিস্ট্যান্সটার কাজই হচ্ছে কোনো একটা ভ্যালু আরবিট্রারি যদি বড় হয়ে যায়, সেটাকে ওই ফিডব্যাকের মাধ্যমে সে অটোমেটিক একটা স্টেবল করে নেয়। কিভাবে করে নেয়, এই ক্যালকুলেশন গুলো আমরা যখন সামনে আসবে তখন দেখব। আপাতত এইটুকু বুঝি যে আমরা ফিডব্যাক রেজিস্ট্যান্স ইউজ করা মানে হচ্ছে সিস্টেমটার স্টেবিলিটি বাড়ানো। এখন যদি আমি এই ক্ষেত্রে
যে আমি একটা আরবি রেজিস্ট্যান্স বেজ এবং কালেক্টরের মাঝখানে একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স আরবি কে ইউজ করলাম। এখন আমার ইকুয়েশনটা কেমন হবে দেখো, আমি যদি এটাকে একটু, এই হচ্ছে আমার বেস টার্মিনাল, জাস্ট এটা বেস, এটা কালেক্টর, সি, এটা এমিটার। তো বেজের ভিতর দিয়ে এই যে বেজের যে কারেন্টটা, সেই কারেন্টটা ফলো হচ্ছে কোথাতে, আরবি দিয়ে, এটা হচ্ছে বেস কারেন্ট। কালেক্টরের যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে কালেক্টরের টার্মিনাল দিয়ে, এটা হচ্ছে আইসি। আচ্ছা, কালেক্টর টার্মিনাল, যেহেতু এখানে একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স আছে, সুতরাং আমি সরাসরি এটাকেই আইসি বলতে পারি না, কারণ এখান থেকে যে কারেন্টটা যাইতেছে সেই কারেন্টটার একটা অংশ হচ্ছে ঠিক এক্সাক্ট কালেক্টরের যে টার্মিনালের ভিতর দিয়ে যে কারেন্টটা যাইতেছে সেটা। আচ্ছা, তাহলে দেখো, আমি যদি আরসির ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে এটা যদি আমি দেখি, তাহলে দেখা যাবে কি, তুমি এখানে একটা কেসিএল অ্যাপ্লাই করো, তাহলে এখানে যে কারেন্টটা হবে সেই কারেন্টটা হবে হচ্ছে আই ইজ ইকুয়াল টু আইসি, এই নোড দিয়ে দুইটা কারেন্ট বের হচ্ছে, আইসি বের হচ্ছে আর আইবি বের হচ্ছে, আইবি বের হচ্ছে। আইসি এবং আইবি এই দুইটা কারেন্ট এই টার্মিনাল দিয়ে বের হচ্ছে, সুতরাং এখান থেকে যে কারেন্টটা আসতেছে সেটা হচ্ছে আইসি প্লাস আইবি, আইসি প্লাস আইবি, এর সম্মিলিত কারেন্টটা এখান দিয়ে যাচ্ছে, যাওয়ার পরে কালেক্টরের টার্মিনালে কালেক্টরের কারেন্ট চলে গেল, বেজের টার্মিনালে বেজ কারেন্ট চলে গেল। তাহলে এখন যদি আমি ওই সেই একই আই এর মান বের করতে চাই, তো আমি কেভিএল অ্যাপ্লাই করি, কোথা থেকে কোন পর্যন্ত, একেবারে টোটাল যে ভিসিসি থেকে এই দিক দিয়ে ঘোরায় কেভিএল অ্যাপ্লাই, যে দিক থেকে ঘোরায় করা যায়। তাহলে কি লেখা যায়, ভিসিসি সমান কত, দেখো এট ফার্স্ট এই আরসির অ্যাক্রসে যে ভোল্টেজটা ড্রপ হয়েছে, এখান থেকে কারেন্ট যাচ্ছে কত, আইসি প্লাস আইবি এর কম্বাইন্ড রূপ, আইসি প্লাস আইবি ইন্টু আরসি। এরপরে আমি এই পার্টটা ইউজ করছি, এরপর হচ্ছে এই আরবি, আমি কেন সিবিটা এই টার্মিনাল আমি ইউজ করতেছি না, কারণ ওটা তো আমার নন ভ্যালু না। আচ্ছা, এখন আরবি এর অ্যাক্রসে যে ভোল্টেজটা, যেহেতু আমার এখানে কারেন্ট যাচ্ছে আইবি আর রেজিস্ট্যান্স আরবি, সো আইবি ইন্টু আরবি, আর এইটা তো আমার যে কোনো ট্রানজিস্টরের ক্ষেত্রে যেহেতু জানা থাকে, ভিবিই এর ভ্যালুটা তোমার ম্যাটেরিয়ালের প্যারামিটারের উপর ভিত্তি করে 0.7 হইতে পারে, 0.5 হইতে পারে, 0.3 হইতে পারে। সো এই তিনটা যদি আমি এই লুপটা ইউজ করি, এখান থেকে শুরু করে এই গ্রাউন্ডে চলে আসি, তাহলে এই লুপ অনুযায়ী আমার ইকুয়েশন যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এটা। এখন আমরা জানি আইসি প্লাস আইবি সমান কত, যে কোনো টার্মিনালের ক্ষেত্রে, যে কোনো ট্রানজিস্টর বিজেটির ক্ষেত্রে আইসি আর আইবি বেজ এবং কালেক্টর কারেন্টের যোগফলই হচ্ছে এমিটার কারেন্ট। দ্যাটস মিন আমি বলতে পারি এই যে ফিডব্যাকের আগে আরসির ভিতর দিয়ে এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে বেজ এবং কালেক্টর কারেন্টের যোগফলের সমান, দ্যাটস মিন এমিটার এর সম পরিমাণ কারেন্ট এখান থেকে প্রবাহিত হচ্ছে। এনিহাউ আমার ক্যালকুলেশনে যা আসলে আমি তাই লিখে দিলাম। আমরা জানি আইসি এবং আইবি যোগ করলে আই পাওয়া যায়। আচ্ছা, এবার শুধু আইবি কে যদি আই তে কনভার্ট করতে হয়, আমরা জানি বেজের ভিতর দিয়ে যে পরিমাণ কারেন্ট যায় এমিটারের ভিতর দিয়ে তার বেটা প্লাস 1 টাইমস বেশি কারেন্ট যায়। আচ্ছা, তাহলে যদি বেস কারেন্টকে এমিটারের কারেন্টে আমি যদি কনভার্ট করি, কারণ আমরা জানি আই আর আই এর সাথে এমিটারের কারেন্টের সাথে তোমার যে বেস কারেন্টের যে সম্পর্ক সেটা হচ্ছে বেটা প্লাস 1 টাইমস ইন্টু আইবি। আচ্ছা, সো যদি আমি আইবি কে আই এর মাধ্যমে বের করতে চাই, সেক্ষেত্রে আইবি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি বেটা আইই ডিভাইডেড বাই বেটা প্লাস 1। ঠিক এই জিনিসটাই এই আইবি এর ভ্যালুটা এখানে বসাইতে হবে। সো এখান থেকে আমি জাস্ট যদি ক্যালকুলেশন করি,
তো আমি কমন নিই, আই কমন নেওয়ার পরে ভাগ দিই, তাহলে কি পাওয়া যায়, ভিসিসি মাইনাস ভিপিই আর সি প্লাস আর বি প্লাস বিটা প্লাস 1 যা আসে এখান থেকে, যেটা আসে আর বি প্লাস বিটা প্লাস নিচে চলে আসে। আচ্ছা, এখন আমি যদি সেকেন্ড পরের পেজে, যে এই যে আমি বেস ফিডব্যাক রেজিস্ট্যান্সটা ইউজ করার দ্বারা আমি যে ইকুয়েশনটা পাইলাম, এই ইকুয়েশনটা কি আসলে খুব বেশি চেঞ্জেবল যে আগের তুলনায়? একটু মুছে দিই, না হলে এই লাইনটা বোঝা যাবে না। আচ্ছা, আমরা সিঙ্গেল পাওয়ার সাপ্লাই এবং উইদাউট ফিডব্যাকে যে এটা পাইছিলাম, সেটা হচ্ছে ভিবিবি মাইনাস ভিবি আর ই প্লাস আর বি প্লাস বিটা প্লাস 1। আচ্ছা, এখন আর এর আগে যদি আমি ফিডব্যাক ব্যবহার করে যে ইকুয়েশনটা পাইলাম, ভিবিবির জায়গায় শুধু আছে ভিসিসি, আর ওইখানে আর বির জায়গায় আর ইর জায়গায় শুধু আছে, এখানে আছে আর ই, এখানে আছে আর সি। জাস্ট এই দুইটা জিনিস, এই যে ভিবিবি এর জায়গায় রিপ্লেস হয়েছে বিসি দিয়ে, আর এই আর ই রিপ্লেস হয়েছে, সরি এখানে হবে আর ই রিপ্লেস হয়েছে আর সি দিয়ে। জাস্ট এই দুইটা জিনিস আমার রিপ্লেস হয়েছে, তাই ছাড়া আমার বাদ বাকি ওই সেম জিনিসই আমাকে এখানে অ্যাপ্লাই হয়েছে। কারণ এখানে একটু দেখলে আমরা বুঝতে পারি কেন আমাদের এটা রিপ্লেস হইলো। যদি আমরা এটা দেখি যে আমাদের রিপ্লেসটা কেন হইলো, কারণ দেখো আমাদের অ্যাট ফার্স্ট যে এখানে দেখো আই কারেন্টটা প্রবাহিত হচ্ছে এমিটারের রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে। এখানে দেখো আমরা এমিটারের রেজিস্ট্যান্সকে আমরা 0 ধরে নিছি, কারণ এই যে আই যে কারেন্টটা এখন এই আমার যে আরসির ভিতর দিয়ে যে পরিমাণ কারেন্ট যেতেছে সেটা কিন্তু আই এর সমান, এই কারণে আমার এখানে আর কোনো রেজিস্ট্যান্স না রাখলে চলতেছে। ঠিক সেম জিনিসটাই, শুধু এই জিনিসটা একটু রিপ্লেস ইস্যু, বাদ বাকি এনিহাও এটা কোনো কথা না। আমার যে কোনো অবস্থায় যদি আমি আর এতে আরেকটা রেজিস্ট্যান্সও দিই, কোনো সমস্যা না। যে কোনো জিনিস আসুক না কেন, আমি কেবিএল অ্যাপ্লাই করব, যা আসে তাই আমি ইকুয়েশন করলে আমার এটা চলে আসবে। এখন আমরা যে ডিজাইনগুলো করতেছি, এর একটু আগে যে বলতেছিলাম যে আমার মূল টার্গেট হচ্ছে এই সব ডিজাইন করে এমন একটা অপারেটিং পয়েন্টে আমাকে আই বা আইসি এবং ভিসি এগুলোর মান সেট করা, যে আমার বেজ এবং কালেক্টরের মাঝখানে যে রিভার্স বায়াস ভোল্টেজটা যেটা পাওয়া যাবে ভিসিবি, সেটা এমন একটা রেঞ্জে যে আমাকে সেট করতে হবে যে আমি ইনপুট টার্মিনালে যে সিগন্যালটা দেবো, জাস্ট আমি যে অপারেটিং পয়েন্টে আমি অপারেট করানোর সময় আমি তো অবশ্যই এটাকে অ্যাম্পলিফায়ার হিসেবে আমি ব্যবহার করব। সে ব্যবহার করার সময় আমি বেস টার্মিনালে আমি একটা সিগন্যাল দেবো, সেই সিগন্যাল অ্যাম্পলিফায়ার কালেক্টরে যাবে, কালেক্টরে সেই সিগন্যাল তো সুইং করবে। তো সুইং করার সময় এমন অবস্থা না হয় যে সুইং কোনো অবস্থায় ডিস্টর্ট হয়ে যায়। ডিস্টর্ট কখন হবে? যখন এটা অ্যাক্টিভ মোড থেকে তোমার এটা স্যাচুরেশন মোডে চলে যাবে। দ্যাটস মিন আমার ভিসিবি যেটা, এটা রিভার্স বায়াস কন্ডিশন থেকে যদি এটা ফরওয়ার্ড বায়াসে চলে যায়, তাহলে এটা অ্যাক্টিভ মোড থেকে এটা স্যাচুরেশনে চলে যায়। তো আমাকে এমনভাবে ডিজাইন করতে হবে যে আমাকে যে ইনপুট যে টার্মিনালে যে আমি সিগন্যাল দেবো, সেই সিগন্যাল যেন কোনো অবস্থায় তার ম্যাক্সিমাম আউটপুটের ক্ষেত্রেও যেন কোনো অবস্থায় বা পিক আউটপুটের ক্ষেত্রেও যেন কোনো অবস্থায় এটা সুইং করে, যে এটা ডিস্টরশন লেভেলে না যায়। কিন্তু আমি একটা ডিজাইন করলাম, সেই ডিজাইনের ক্ষেত্রে একটা রেস্ট্রিকশনও থাকবে যে আমার এই ডিজাইনের জন্য আমি ম্যাক্সিমাম এই পর্যন্ত ভোল্টেজ পিক আমি সুইং করাইতে পারবো। এবং তখন হিসাব করে দেখতে হবে যে আমি কালেক্টরে আমার ম্যাক্সিমাম অ্যালাউয়েবল ভোল্টেজ সুইং হচ্ছে সে আমি 1 ভোল্ট। তো আমাকে ইনপুট টার্মিনালে সিগন্যালকে এমন ভাবে দিতে হবে যে আমি 1 ভোল্টের চেয়ে বেশি যেন আমার সুইং না হয়। তাহলে কি হবে? আমি ওই আউটপুটটা আর আমি এক্সাক্ট আউটপুট না পেয়ে আমি একটা ডিস্টরশন আউটপুট পেয়ে যাবো। তো সেই ক্ষেত্রে যে কোনো একটা ডিজাইনের ক্ষেত্রে তুমি ডিজাইন যখন করার পরে এই জিনিসটাও আসবে যে আমার এই ডিজাইনের ক্ষেত্রে ম্যাক্সিমাম কালেক্টরের যে ম্যাক্সিমাম সুইং যেটা করতে হবে, সুইংটা হচ্ছে ভিসিবি, সেটা হচ্ছে আইবি আরবি। দ্যাটস মিন এখন যদি আইবি এর ভ্যালুটা তুমি এমিটারের মাধ্যমে বসাই দাও, দ্যাটস মিন সেটা হচ্ছে জাস্ট আইবির ভ্যালুটা বসাইলে যা হয় আর কি, আই ডিভাইডেড বাই বিটা প্লাস 1, এই পরিমাণ আমার ম্যাক্সিমাম সুইং করতে পারবে। এর বেশি যদি আমার সুইং করে তাহলে এটা ডিস্টরশন লেভেলে চলে যাবে। তো তোমাদের জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য জাস্ট একটা হোমওয়ার্ক দিয়ে রাখলাম যে আমাকে আগের যেটা
যে ফিগারটা সেম ফিগারটাই, এই যে জাস্ট এটাকেই তোমরা ডিজাইন করো, এই যে এই ফিগারটাই ডিজাইন করবা। কিসের ক্ষেত্রে? যে আমাকে ডিজাইন করতে হবে যে অবশ্যই যেন ডিসি এমিটার কারেন্ট 1 মিলি অ্যাম্পিয়ার হয় এবং ম্যাক্সিমাম গেইন যে প্লাস মাইনাস 2 ভোল্টেজ সুইং হবে কালেক্টরে। এবং তার জন্য আমার কিছু ক্রাইটেরিয়া, আরো কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে। ভিসিই যেটা কালেক্টর এবং এমিটারের মাঝখানে যে ভোল্টেজটা হবে, সেই ভোল্টেজটা হবে হচ্ছে প্লাস 2.3 ভোল্ট, আরো কিছু কন্ডিশন। এবং ধরে নিতে বলছে আগে যেমন 12 ভোল্ট ধরছিলাম ভিসিসি, 12 ভোল্ট না ধরে 10 ভোল্ট ধরে বেটার পরিমাণ একই রকম আছে। যে আমাকে এক্ষেত্রে ভিসিবি যে সুইং হবে কত 2 ভোল্ট, দ্যাটস মিন ভিসিবির ভ্যালুও দেওয়া আছে যে আমি ম্যাক্সিমাম কত ভোল্ট সুইং করাইতে পারবো, 2 ভোল্ট সুইং করাইতে পারবো। সুতরাং ভিসিবির ভ্যালু দেওয়া আছে। এখন এক্ষেত্রে তুমি আমার ওই আগে যে R1 R2 RE এবং RC এই ভ্যালুগুলোকে তোমার ডিজাইন করতে হবে, যে আমাকে একটা বায়াসিং অ্যারেঞ্জমেন্ট করতে হবে, যে অ্যারেঞ্জমেন্টের যে কন্ডিশন গুলো আমার এখানে দেওয়া আছে। এটা তোমাদের একটা সিম্পল হোমওয়ার্ক থাকলো, যে আগের পদ্ধতি এর সাথে এই ভিসিবিটা শুধু অ্যাড করবো, যে সুইং এর একটা ইকুয়েশন আমার বা একটা কন্ডিশন দেওয়া আছে, এগুলো ইউজ করে তুমি ইজিলি করতে পারবে। ভিসিবি দেওয়া আছে, ভিসিই দেওয়া আছে, খুব সহজ। বাকি এখন তোমার R1 R2 RC RE এগুলোর ভ্যালুগুলো তুমি বের করে নিবে। তো এই তোমাদের মোটামুটি যে বায়াসিং এর উপরে যে যে কয়েক প্রকারের বায়াসিং হইতে পারে। যে নরমালি আমরা ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করে আমি সিঙ্গেল সাপ্লাই ব্যবহার করতে পারি, যদি আমি দুইটা সাপ্লাই পাই সেটাও ব্যবহার করতে পারি, এবং ফিডব্যাক রেজিস্ট্যান্স ব্যবহার করে আমার একটা হইতে পারে। এই সব কিছুর যে কটা অ্যারেঞ্জমেন্ট হইতে পারে মোটামুটি বায়াসিং এর ক্ষেত্রে যেসব ডিজাইন হইতে পারে তার একটা ধারণা দেওয়া হলো। এগুলো আলাদা কিছু না, এগুলো তোমার অ্যাম্পলিফায়ারের সাথে, এগুলো একটা অ্যাম্পলিফায়ার যখন আমরা সলিউশন করব এগুলো তখন অ্যাপ্লিকেশন ওখানে আমরা দেখতে পাবো। আলাদা যে এটার জন্য কোনো একটা অঙ্ক থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু এটা অ্যাম্পলিফায়ার ডিজাইনের ক্ষেত্রে তোমাকে তখন যে শুধু এর আগে আমরা স্মল সিগন্যাল মডেল অ্যানালাইসিস দেখছি, এখন বায়াসিং অ্যারেঞ্জমেন্ট দেখলাম, এগুলো এবার আসছে আমরা টোটাল কম্বিনেশন গুলো দেখবো। ওই কম্বিনেশনের মধ্যে স্মল সিগন্যাল অ্যানালাইসিসের যে যেমন ছিল জিএম এর ভ্যালু, আর5 এর ভ্যালু, ওগুলো যেমন আমার বের করতে হবে, এর আগে প্রি রিকুইজিট হিসেবে আমাকে আগে ডিসি কন্ডিশন গুলো ডিজাইন করে নিতে হবে। এরকম টোটাল কম্বিনেশনের একটা ডিজাইন আমরা এর পরবর্তী ক্লাসগুলোতে দেখবো। তো তার আগে আমরা স্টেপ বাই স্টেপ স্মল সিগন্যাল অ্যানালাইসিসও দেখলাম, আর সাথে আমরা বায়াসিং যে অ্যারেঞ্জমেন্ট গুলো, যে অপারেটিং পয়েন্ট গুলো আমি যদি আমাকে বের করতে বলে যে এই অপারেটিং পয়েন্ট বলতে কি বোঝায়, একটা কালেক্টরের একটা নির্দিষ্ট কারেন্ট এবং কালেক্টরের যে ভোল্টেজ ভিসি, এই নির্দিষ্ট এসে আনার জন্য আমাকে যেসব অ্যারেঞ্জমেন্ট করতে হবে, R1 R2 RE RC এই ভ্যালুগুলো যেভাবে ধরতে হবে সেগুলো আমি আগে ফিক্সড করে নিলাম, এরপরে আমি অ্যাম্পলিফায়ার ডিজাইন গুলো করব। এই দুটা ডিজাইন কম্বিনেশন ডিজাইন গুলো আমরা নেক্সট একে একে দেখব। তো আজকের এগুলো এই পর্যন্ত। আমি কিছু বলো স্যার, একটা বিষয় জানা ছিল স্যার। বলো। এখানে ফর ম্যাক্সিমাম অ্যালাউয়েবল সুইং অ্যাট কালেক্টর লেখা আছে, মানে কালেক্টর প্রান্তের শুধুমাত্র ভোল্টেজটা থাকার কথা, তো আমরা দেখতে পাচ্ছি যে ভিসিবি লেখা আছে, কিন্তু আমাদের এখানে বলা আছে সুইং অ্যাট কালেক্টর। এখানে কি কালেক্টর বেস জাংশন বলা হয়নি স্যার? আসলে সুইংটা কালেক্টরেই করবে, কিন্তু ওইটা ডিপেন্ড করবে ভিসিবি যেটা এর রিভার্স বায়াস ভোল্টেজের উপরে। যতটুকু তুমি রিভার্স বায়াস ভোল্টেজ যতক্ষণ পর্যন্ত শূন্য না হবে, হ্যাঁ, রিভার্স বায়াস ভোল্টেজ যতক্ষণ পর্যন্ত শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত সে সুইং করতে পারবে। সুইং করবে কালেক্টরে, কিন্তু ডিপেন্ড করবে কালেক্টর এবং বেজের ভোল্টেজের ডিফারেন্সের উপরে। কেন? কারণ কালেক্টর এবং বেজ এই টার্মিনালটার ভোল্টেজটা যতক্ষণ পর্যন্ত রিভার্স বায়াস থাকবে ততক্ষণ পর্যন্ত সে সুইং করবে এবং অ্যাক্টিভ মোডে থেকে আউটপুট দিতে পারবে। যখনই কালেক্টর এবং বেজের ভোল্টেজটা জিরো হয়ে নেগেটিভে চলে যাবে, নর্মালি আমরা এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে, তখন কি হয়ে যাবে যে এইটা আমার আর অ্যাক্টিভ মোডে থাকবে না, স্যাচুরেশন মোডে চলে যাবে। সুইং করবে কালেক্টরে, যে আমি আউটপুট তো কালেক্টর থেকেই নেব, কিন্তু ওটা ডিপেন্ড করবে কালেক্টর এবং বেজের মাঝখানে ভোল্টেজ ডিফারেন্সের উপরে। আর কিছু? তার প্রথম যে কনফিগারেশনটা দেখালেন সেটাতে স্যার দুইটা দেখলাম, অ্যানাদার ডিজাইন ছিল, আর এগুলাতে একটা করেই এগুলো একটা করেই না, ডিজাইন তো ওই। এখন ওইগুলো তুমি, আমি তো ডিজাইনের প্রসিডিউর একটাই দেখাইছি, যদি তোমার কোনো সময় লাগে
যে আমাকে এক্সাক্ট ভ্যালু বের করার জন্য তুমি ট্রায়াল এবং এরর মেথড করবা। ডিজাইন তো ওখানে আমি একটা এক্সাম্পল কয়টা করছি বলো? একটা করছি না? জি স্যার। আমি সলিউশন তো একটা করছি, এই প্রত্যেকটার ক্ষেত্রে ওইরকম আসতে পারে।